যে অর্জুন সিং এর বাবা যিনি সত্যনারায়ণ সিং কংগ্রেস করেছেন সারা জীবন, ভাটপাড়া থেকে 3বার এমএলএ হয়েছিলেন, কিন্তু অর্জুনদা তারপর চলে আসেন হচ্ছে তৃণমূলে এবং সেখান থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, আবার বিজেপি। এখান থেকেই প্রশ্ন, বারবার দল বদল কি মানুষ 2024-এ মেনে নিল না? কারণ ব্যারাকপুর স্টেশনে এবার আমরা পোস্টার পড়েছে দেখেছি যে দল বদলু অর্জুন সিং এর ওপর আমরা ভরসা রাখছি না, সেই জন্যই কি এবার অর্জুনের লক্ষ্যভেদটা হলো না? তাহলে লোক 4,55,000 লোক ভোট দিত না, তাহলে আমার জামানা জব্দ হওয়া যাওয়া দরকার ছিল। এই ভোটটা ওইটা নিয়ে কেউ মানুষ, তাহলে পোস্টারগুলো কারা দেয়? ওটা তৃণমূল করায়, ওটা আইপ্যাক আছে ওদের, সব ওদের ওরাই সব করায়, ওটা নিয়ে কোনো সময়। তাহলে তো 4,55,000 মানুষ আমাকে ভোট দিত না, তাহলে আমার ভোটটা তো মানে 10,000 ভোট পাওয়া উচিত। তো এটা ওটা ব্যাপার না, ওটা আইপ্যাক বা তৃণমূলের লোকেরা এসব করেছিল, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি হেরেছি, কী কারণে হেরেছি সেটা আমরা বিশ্লেষণ করে আমরা জানি কী কারণে আমরা হেরেছি। আমাদের অনেকগুলো সাংগঠনিক দুর্বলতা আছে, সেই সাংগঠনিক দুর্বলতাটাকে বলতে গেলে, ধরুন আমি কাউকে ছোট মনে করি না, কিন্তু একটা রিক্সা ভ্যান, মানে সাংগঠনিক দুর্বলতাই বলছেন আপনার হারের কারণ? হ্যাঁ, সে তো আছেই, বললাম তো কি একটা অটো চালায়, টোটো চালায়, এক সিপিএমে তৃণমূলে পুলিশ ডেকে বলে দেয় তোমার কাল থেকে টোটো বন্ধ হয়ে যাবে, তো ও ম্যানেজ হয়ে যায় ভোটের দিন। এখানে তো ভোট হয় না, ভোট করাতে হয়। বাংলায় একটা কথা আছে, সারা ভারতবর্ষে ভোট হয়, এখানে ভোট করাতে হয়। তো এই ভোট করাবার যে প্রক্রিয়া, ডেট অফ ইলেকশন, সেই জায়গা প্রায় 300-400 বুথটাকে 50-100 করে ভোট তারা ফলস ভোট মেরে দিল। আমাদের লোকেরা কোথাও না কোথাও যে সকল যে আমাদের হয়ে বসেছিল এজেন্ট, তারা খুব সামান্য জায়গা, সামান্য এর উপরে তারা নিজেকে ভয় হোক, ভীতি হোক, পয়সা হোক, লোভ হোক, তারা নিজেকে বিক্রি করে দিল। এই জন্য এটা হেরেছি। নাহলে মানুষ 3 দিন ওখানকার হারার পরে, 4 জুনের পরে এলাকার 4 দিন লোক বেরোয়নি বাড়ি থেকে। তাহলে কি শুভেন্দু অধিকারী এবার ভোটটা ঠিক করাতে পারলেন না? শুভেন্দু অধিকারী তো নিজের জায়গায় যেখানে ওর দায়িত্ব ছিল ভোট করে 2টো সিটে জিতিয়েছে। শুভেন্দু অধিকারী গুড অর্গানাইজার, গুড পলিটিশিয়ান। ওখানে উনি 1 বছর ধরে উনার 2টো জেলায় উনি দায়িত্ব নিয়ে, দল থেকে দায়িত্ব নিয়ে, বিরোধী দলনেতা, পুরো বাংলাটাই তো ওনার দায়িত্ব। না, আপনি এটা ভুল করছেন। এটা তো তৃণমূল কংগ্রেস নয়, বিরোধী দলের নেতা হতে পারেন, কিন্তু বিজেপি যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে সভাপতি বা যারা ওই ওজিএস আমাদের পার্টিতে বলে, ওরা এইসব সংগঠনগুলো দেখে। উনি কিন্তু 1 বছর ধরে নিজের এই 2টো সাংগঠনিক জেলা, তিনি কি তাহলে রাজ্য সভাপতি হিসেবে পুরো বাংলাটা দেখতে পারলেন না? না, সেটা যদি দেখতে পারতেন তাহলে এই পরিস্থিতি হতো না। তাহলে কি আপনি দিলীপ ঘোষকে এগিয়ে রাখবেন? না, আমি দিলীপ ঘোষকেও এগিয়ে রাখছি না, কাউকে এগিয়ে রাখা এটা আমার কাজ নয়। কে দিলীপ ঘোষ আসবে না সুকান্ত মজুমদার আসবে না কে আসবে, ওটা আমার কাজ না। আমি যেটা গাফিলতি আছে, আমি দলকে বলেছি কি এই পরিস্থিতিতে যেখানে অনেক লোক বিক্রি হয়ে গেছে, সেখানেও প্রত্যেকটা লোকসভা যদি দেখেন তাহলে একটা লোকসভা 800-900 বুথে আমরা জিতে আমরা আবার হেরে গেছি। তাহলে এই 800-900 বুথে যেখানে আমরা জিতেছি, সেই লোকগুলো তাহলে ইমানদারিতে কাজ করেছে, তারা লড়াই করেছে। সেই লোকগুলোকে সামনে নিয়ে এসে আপনাকে রাজনীতিটা আগামী দিনে এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আর যারা বেইমানি করেছে, যারা বুথ বিক্রি করে দিয়েছে, পুলিশের ভয়ে হোক, পয়সার লোভে হোক, তাদেরকে সাইড লাইনে রাখা উচিত। ওর জন্য একটা অন্যরকম প্রশ্ন করি, সেটা হচ্ছে মুকুল রায়। আপনি যখন তৃণমূলে ছিলেন তখনও মুকুল রায়ের সঙ্গে আপনার খুব একটা সুসম্পর্ক ছিল, কথা বলা যায় না, কারণ বরানগরে গাড়ি নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, সেটা অনেকদিন আগে, আপনি হয়তো ভালো জানেন। কিন্তু বিজেপিতে জয়েন করার পর আপনি মুকুল রায়ের বাড়িতে গেলেন, তার সঙ্গে দেখা করলেন, ফুল উপহার হিসেবে নিয়ে গেলেন, একসঙ্গে বসে চা খেলেন। উনি অসুস্থ এই মুহূর্তে, এটা কি রিয়ালাইজেশন হলো কিছু একটা? মানে অনেকটা দিন পেরিয়ে এসে দেখুন, রাজনীতিতে মুকুলদার সঙ্গে সত্যিই আমার কোনোদিন বনেনি। এখন উনি অসুস্থ আছেন, তারপরে না যাওয়াটা কোনো ব্যাপার না। উনি আমাদের এলাকার লোক, বয়সেও বড়, রাজনীতিভাবে উনি আপনার সঙ্গে তো বনিবনা হয়নি। উনি যদি সুস্থ থাকতেন, আগের মতো যদি উনি কাজ করতে পারতেন, তাহলে কি ওনার সঙ্গে গিয়ে দেখা করতেন? না, দেখা তো হতো, কিন্তু দেখুন, দেখা হলেই কি মনের দিক থেকে মানুষ সবার সঙ্গে মিল হয়ে যায় না। রাজনীতিতে যখন সামনাসামনি অনেক ব্যাপার মত নাও মিলতে পারে, সেটা ওনার সঙ্গে আমার মত কোনোদিনই মেলেনি। কিন্তু মানে পার্সোনালি যদি কোথাও দেখা হবে, তাও
আমার থেকে অনেক সিনিয়র মানুষ, বয়স বেশি, তাকে হাই হ্যালো করতেই হবে। তাহলে এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে আপনি বলছেন যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে ফিরেছিলেন 2022 সালে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা, সমীকরণটা কি ছিল 2022-এ, কেমন ছিল সম্পর্ক? দেখুন, আমি অভিষেক ব্যানার্জি পার্টি জেনারেল সেক্রেটারি ছিল, সে আমাকে উত্তরী পড়িয়েছিল, কিন্তু আমি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তারা যে কোনো কারণে আমার সঙ্গে তাদের মনটা মেলেনি। তারা ভেবেছে কি আমাকে বাদ দিয়ে ওখানে কাউকে এস্টাবলিশ করে জিতিয়ে দিয়েছে, ঠিক আছে, আজকে জিতিয়েছে কালকেও জেতাতে পারবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি না জিতেও আজকে জুট ইন্ডাস্ট্রি জন্য গিরিরাজ সিং সঙ্গে কথা বলে অনেকটা কাজ করাতে পেরেছি। এই প্রশ্নটাই আপনাকে করব। 2022 সালের 1 মে সম্ভবত দিনটা আপনি প্রচুর প্রতিবাদ করেছিলেন, কিন্তু তারপরে আপনি তখন বিজেপির সাংসদ, প্রতিবাদ করলেন, করে আপনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসলেন। প্রতিবাদটা যদি করতেই হতো তাহলে তো বিজেপি থেকে করলে আরো লাভ হতো। আবার আপনি ভুল তথ্য দিচ্ছেন। আমি প্রতিবাদ থেকে বেশি আমি তাদেরকে বুঝাতে পেরেছিলাম আচ্ছা, এই যে সিস্টেম, এটা ভুল আছে। দেখুন, এটা বুঝতে হবে, একটা প্র্যাকটিক্যাল লোক আর একটা আনপ্র্যাকটিক্যাল লোক। একটা আইএএস অফিসার সেক্রেটারি হতে পারে, একটা আইএএস অফিসার ও দায়িত্ব নিতে পারে, কিন্তু সে আইএএস অফিসার জুট মিলের সমস্যাটা, গ্রাউন্ড জিরো সমস্যাটা ওর জানে না। আমরা যেহেতু জুট মিলকে চ্যালেঞ্জ করি এখনো, কি আজকে সিটুতে একজনই লোক ছিল যে জুটটাকে বুঝতো, যার নাম মোহাম্মদ আমিন সাহেব ছিল, যে জুটটা বুঝতেন। তৃণমূলে এখনো বলছেন যে কেউ জুট বুঝে না। আজকে জুট মিলের অবস্থা খারাপ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই 13 বছরে ক্ষমতাতে। জুট মিল প্রায় শেষের দিকে চলে গেছে। আর যতক্ষণ আমি ছিলাম আমাকে কোনোদিন জুটটা করতে দিত না মমতা ব্যানার্জি, জুটটা করতে দিত না। কিন্তু আমি নিজের স্বার্থে, যেহেতু ব্যারাকপুর শিল্পাঞ্চলটা পুরোপুরি জুট বেস জায়গা আছে, আমি নিজের স্বার্থে ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য এই কথাগুলো পীযূষ গোয়েল বা আমাদের দলকে বা আমাদের গভর্নমেন্টকে আমি বুঝাতে পেরেছিলাম কি এই যে বিউরোক্রেটসের উপরে ডিপেন্ড করে যে ডিসিশন নেওয়া হয়েছে, এটা রং ডিসিশন আছে। তখন পীযূষ গোয়েলজি এটা বুঝতে পেরে ওই ডিসিশনটাকে চেঞ্জ করিয়েছিলেন। এখনো যে ঘটনাটা ঘটেছে, এখন কি হয়েছে, বাংলায় একটা ব্যাগ কিনে না, পশ্চিম বাংলা একটা ব্যাগ কিনে না, অথচ সব ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা। আবার এই ব্যাগ না কেনার জন্যে পশ্চিমবাংলা আবার একটা দুর্নীতিটা কি হচ্ছে, কিছু অসাধু বিজনেসম্যান সেকেন্ড হ্যান্ড ব্যাগটাকে মার্কেটে একবার বিক্রি হলো, সেই ব্যাগটা